হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। রোজকার মতন আজও আমরা একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করব। খুব কমন একটি সমস্যা, কিন্তু ভীষণভাবে ইগনোরড আমাদের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে নাক ডাকার সমস্যা। আপনারা অনেকেই হয়তো যারা নাক ডাকে বা ডাকেন তাদের দেখে মজা করেন, কিন্তু বিশ্বাস করুন এটি কিন্তু মজার জিনিস একেবারেই নয়। কেন নয় এবং সেটা জানতেই আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের শহরের সব থেকে বড় ডেন্টাল ক্লিনিকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বিষয়টা হচ্ছে নাক ডাকার সমস্যাটা নিয়ে না অনেকে মজা করে, কিন্তু আমরা জানি যে নাক ডাকার সমস্যাটা এতটা লাইটলি নেওয়ার নয়। তো আমাদের দর্শকদের যদি একটু জানান যে নাক ডাকার সমস্যাটি কতখানি গুরুতর এবং মানুষ নাক ডাকে কেন। আচ্ছা, এই যে টপিকটা নিয়ে তুমি আজকে আমাকে জিজ্ঞেস করছো, এই টপিকটা কিন্তু রিলেভেন্ট তো বটে, কারণ আমরা তো জানি একেবারেই। যে এটা খুব একটা এরকম নয় যে রেয়ার জিনিস। এবং তুমি যেটা বললে নাক ডাকা নিয়ে প্রচুর হাসাহাসি হয়, বিভিন্ন রকম জোকস আছে। কিন্তু নাক ডাকাটা আজ থেকেও 20, 22, 25 বছর আগেও নাক ডাকা বা স্নোরিং নিয়ে অত বেশি কনসার্ন আমাদের ছিল না। কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে নাক ডাকাটা একটা সিমটম। কারণ এটা যদিও নিজে একটা রোগ নয়, কিন্তু একটা বড় কোনো রোগের পূর্বাভাস। সেটা নিয়ে পরে বলছি। প্রথমে নাক ডাকাটা তুমি জিজ্ঞেস করছিলে কেন হয়, সেটা ডাকে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে আমরা যখন নাক ডাকি তো আমরা ঘুমের সময়, অন্য সময় তো নাক ডাকে না। আমরা যখন শুই, আমাদের স্লিপিং পশ্চার, এই পশ্চারটাকে বলে সুপাইন পজিশন। ইউজুয়ালি তুমি যদি দেখবে না, কেউ যদি বসে ঘুমিয়ে পড়েছে ইউজুয়ালি তার নাক ডাকে না, শুয়ে ঘুমোলেই নাক ডাকে একদম। এবং দেখবে সাইড হয়ে শুনে কিন্তু নাক কম ডাকে। তাহলে বুঝতে হবে এর মধ্যে চিত হয়ে শোয়ার যে পশ্চার এবং নাক ডাকার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। এবং জেনারেলি খেয়াল করে দেখেছো, যারা নাক ডাকে বা ডাকেন তাদের অধিকাংশই একটু স্থূলকায়, ওবিজ। আচ্ছা, রোগা একজন মানুষের পক্ষে কিন্তু নাক ডাকাটা একটু আনকমন হতে পারে। হতে পারে না তা না, কিন্তু জেনারেলি যাদের নাক ডাকে তাদের অধিকাংশই হচ্ছে ওবেসিটিতে ভুগছেন বা স্থূলকায়। এবার আমরা যদি এটা বুঝি যে নাক ডাকলে কি প্রবলেম থেকে হতে পারে, সেটা হচ্ছে যে যখন নাক ডাকাটা আমরা তো শোয়ার সময় প্রশ্বাস নিই, এইবার এই শ্বাস নেওয়ার সময় হাওয়া ঢোকে, হাওয়ার মধ্যে অক্সিজেন থাকে। তো আইডিয়াটা কি, যে এই অক্সিজেনটা আমাদের লাঙে যায়, সেখান থেকে অক্সিজেনটা বেরিয়ে হাওয়া থেকে অক্সিজেনটা লাং ছেঁকে নিয়ে বের করে সেটা রক্তে মিশিয়ে দেয়। সে অনুযায়ী হার্ট রেট মেনটেন হয়, সমস্ত শরীরের সমস্ত কোষে রক্তর মাধ্যমে অক্সিজেন ছড়িয়ে পড়ে। এবার আমি প্রথমে বোঝার চেষ্টা করছি, যদি অক্সিজেনটা কম যায় আচ্ছা তাহলে কি প্রবলেমটা হবে। অক্সিজেনটা কম গেলে সেলগুলো তো মরে যাবে, ভাইটাল অর্গানগুলো মরে যাবে। যে পরিমাণ অক্সিজেন প্রত্যেকটা সেলের জন্য দরকার সেটা যদি না পৌঁছয় তাহলে তো তার মৃত্যু ঘটবেই অবশ্যই। তাহলে এই পরিমাণটাকে একটা ঠিক পরিমাণ রাখার জন্য হার্টকে বেশি কাজ করতে হবে, বেশি পাম্প করতে হবে, নইলে তো অক্সিজেন গুলো পৌঁছবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের শরীরে অক্সিজেন কম যায়, সাপ্লাইটাই কম হয়, তাহলে হার্টকে বেশি পাম্প করে অক্সিজেন পৌঁছে দিতে হবে। তার মানে প্রত্যেকটা কোষে কোষে যেহেতু অক্সিজেন পৌঁছানোর দায়িত্ব হচ্ছে হার্টের, কিন্তু আপনার ফুসফুসের মাধ্যমে যে কম অক্সিজেন ইনটেক হচ্ছে, এখন সেই যে ঘাটতিটা মেটানোর জন্য হার্টকে অতিরিক্ত পাম্প করতে হচ্ছে। অ্যাবসলিউটলি। মানে যেটা আমরা সামান্য নাক ডাকার যে সমস্যাটা দেখছি, তার জন্য পেছনে আমাদের হার্টেরও ক্ষতি হচ্ছে আর কি। এবার নাক ডাকার ইনিশিয়াল ফেজটা হচ্ছে যে অল্প একটু নাক ডাকে, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে কি হচ্ছে, যে আমাদের এয়ারওয়ে যে প্যাসেজটা আছে, সেটা নাকের মাধ্যমে হোক বা মুখের মাধ্যমে হোক, যে একটা ঢুকছে, এই এয়ারওয়ে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা মধ্যে দিয়ে যখন হাওয়া যাচ্ছে, তখন যেহেতু প্যাসেজটা কোনো একটা কারণে প্যাসেজটা ছোট হয়ে থাকলে হাওয়াটার ফ্রিকশন বেশি হবে, ঘর্ষণের ফলে এই শব্দটা হবে, এটাই নাক ডাক। আচ্ছা, তার মানে আমাদের এয়ারওয়ে প্যাসেজ যদি ছোট হয় তাহলে কিন্তু নাকটা ডাকবে। এবার ছোট কি কি কারণে হতে পারে? একটা হতে পারে নাকের মধ্যে দিয়ে হাওয়া যাচ্ছে, নাকে কোনো একটা ব্লকেজ আছে। আচ্ছা,
ক্রনিক সাইনোসাইটিস আছে, সর্দি আছে, বা নাকের ভিতরে কোনো পলিপ আছে, বা মুখের ভিতর দিয়ে, তখন অধিকাংশ সময় এরকম যদি সিচুয়েশন হয় তখন কি হয়, বাই রিফ্লেক্স ইউজুয়ালি দেখবে যে যখন মানুষ ঘুমোয় তার মুখটা বন্ধ থাকে, নাক দিয়ে হাওয়া নেয়। কিন্তু যদি এরকম ন্যাজাল ব্লকেজ থাকে, যে অ্যাডিনয়েডস আছে বা এরকম কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু মুখটা খুলে ঘুমোয়, এটাকে আমরা মাউথ ব্রিদিং বলি। এবার অধিকাংশ সময় যেটা হয়, যদি এইরকম একটা সিচুয়েশন হয়, যেটা বলছিলাম যে অধিকাংশ সময় এই মানুষগুলো যাদের নাক ডাকছেন তাদের অধিকাংশই একটু স্থূলকায় হয়, ওবিজ হয়, তাদের এই এই নেক রিজিয়নের বা গলার এইখানে একটু বেশি পরিমাণে ফ্যাট থাকে, তাহলে কিন্তু আমাদের যে এয়ারওয়েজ গুলো সেটা কিন্তু কম্প্রেস হয়, সংকুচিত হয়ে যায়। সেজন্য যেটা হবে, প্রথমে নাক ডাকানো দিয়ে শুরু হবে, যে নাকে ফ্রিকশন হচ্ছে, তারপর আস্তে আস্তে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হবে। এইবার মানে অবস্ট্রাকশন স্লিপ অ্যাপনিয়া, মানে যেহেতু অবস্ট্রাকশন আমি ভেঙে বলছি জিনিসটা প্রত্যেকটা। অবস্ট্রাকটিভ মানে কোনো কোথাও অবরুদ্ধ হচ্ছে, স্লিপ মানে ঘুমের সময়, অ্যাপনিয়া মানে হচ্ছে কম অক্সিজেন যাচ্ছে। তার মানে এমন একটা সিচুয়েশন যেখানে ঘুমের সময় কিছু এয়ারওয়ে অবরুদ্ধ হয়ে আমাদের অ্যাপনিয়া হচ্ছে, বডিতে কম অক্সিজেন যাচ্ছে। কম অক্সিজেন গেলে কি হতে পারে সেটা নিয়ে আমরা প্রথমেই একটু ডিসকাস করলাম। এবার এটা হয় কেন, একটা তো বললাম নেক সারফেস বেশি মানুষ যাদের স্থূলকায় একটু বেশি তাদের হয়, এবং অধিকাংশ সময় তাদের নাকে একটা প্রবলেম থাকে, এবং তাদের যারা একটা প্রবলেম যে যখন আমরা শুই তখন নিচের চোয়ালটা পিছন দিকে ড্রপ ব্যাক করে। আচ্ছা, এবার ড্রপ ব্যাক করলে নিচের চোয়ালের সঙ্গে তো ফ্লোর অফ দ্য মাউথের সঙ্গে টাং বা জিভটাও লাগানো আছে, তখন এই জিভটা ফল ব্যাক করে এই এয়ারওয়েটাকে আরো ছোট করে দেয়। আচ্ছা, যেটা দাঁড়িয়ে থাকলে হয় না, দাঁড়িয়ে থাকলে হয় না। এইবার এইটা হওয়ার জন্য ওই প্যাসেজটা আরো ছোট হয়ে যায়, আরো বেশি নাক ডাকে, এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার বিভিন্ন ফেজ একটা ক্যাসকেডের মতো শুরু হয়, এবং যত দিন যাবে ততদিন পর্যন্ত কিন্তু এই জিনিসটা কমবে না, দিন দিন বাড়তে থাকবে। এটা একটা ভিশাস সাইকেল। এইবার মুশকিলটা হচ্ছে, ইন্টারাপ্ট করছি, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই মুখমণ্ডল এবং এই যে আমাদের যে শ্বাসনালী, এখানের একটা মেকানিক্যাল সমস্যা তৈরি হয়। অ্যাবসলিউটলি, মানে একটা ঠিক তাই, মানে একটা মেকানিক্যাল প্রবলেম। এই মেকানিক্যাল প্রবলেমটার জন্যই যে, মানে তুমি দেখে থাকবে যে আমরা ছোটবেলায় দেখতাম, আমিও দু একবার করেছি হয়তো, যে আমরা ঠাকুর ভাষা নিয়ে বাড়িতে ফিরতাম, কোনো একটা ম্যাটাডোর ছিল সেই সময়, বা কোনো একটা ভেহিকেলের উপরে দুটো সরু সরু বেলুন নিয়ে আমরা চেপে ধরতাম, আর হাওয়াটা মাঝখান দিয়ে পাস করতো, আর একটা শব্দ হতো। একদমই তাই। তার মানে ওই এই এয়ারওয়েটারও তাই অবস্থা হয়, সব চেপে দেওয়াতে একটা প্যাসেজটা সরু হয়ে যায়, ওইখানে একটা ফ্রিকশন হয়, এই ফ্রিকশনের জন্য শব্দটা হয়। এটা আমরা নাক ডাকা। একদম, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিলেন। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাদের তাহলে যেটা বললাম, যে যদি এয়ার দিয়ে হাওয়াটা কম যায়, তাহলে অক্সিজেন কম গেলে তো আমাদের হার্টের রেট বাড়বে, আমাদের কিন্তু হার্ট অ্যাটাকের চান্সেস বাড়বে। হ্যাঁ, যেহেতু প্রথমেই আমরা আলোচনা করে নিলাম, যেহেতু আমাদের শরীরে অক্সিজেনটা কম যাচ্ছে, হার্টকে সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ করতে হচ্ছে, এবং সে প্রয়োজনের অতিরিক্ত পাম্প করছে, এবং দেখা যাবে যে বয়সের তুলনায় হার্টের যে ক্ষমতা সেটা কমে যাবে। নিশ্চয়ই, কারণ হার্টের, প্রত্যেকটা মানুষের হার্টের কিন্তু নাম্বার অফ বিটস প্রিডেস্টাইন্ড কত হবে, আমরা কার্ডিও করতে পারি, বিভিন্ন করতে পারি, কিন্তু একটা বিটস প্রিডেস্টাইন্ড, সেটা যদি খুব স্পিডে চলে তাহলে ওই নাম্বার অফ বিটস কিন্তু অনেক কম বয়সে হয়ে যাবে, যার ফলে আমরা জানি একজন বলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ী কিন্তু এভাবেই মারা গেছে। এবার স্যার, যেটা কথা হচ্ছে যে আমার স্লিপ অ্যাপনিয়া আছে, বা আমার বাড়ির কারো আছে, এবং সেটা অবস্ট্রাকশনের জন্যই হচ্ছে, আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, এবার স্লিপ অ্যাপনিয়া থাকলে যেগুলো একটা বোঝা যাবে, সেটা হচ্ছে যে হঠাৎ করে ঘুমের মধ্যে আমার ওই ধরফর করে উঠে পড়বো, একটা প্যালপিটেশন হওয়ার জন্য। ঘুমের মানে একদম গভীর ভাবে ঘুমোচ্ছে, এবং হঠাৎ করে দেখা গেল ধরফর। না, এদের অধিকাংশ সময় আনফরচুনেটলি গভীর ঘুমটা হয়ই না। এদের ঘুমটাই খুব, স্লিপের লেভেলটা খুব লাইট লেভেলের স্লিপ হয়, কারণ যেহেতু অক্সিজেন কম যাচ্ছে না, শরীর সবসময় একটা প্রবলেমের মধ্যে আছে, এবং আমার যদি শ্বাস প্রশ্বাস
খুব ভালো না যায়, আমি যদি অক্সিজেন নিতে না পারি, শরীরে তো একটা অস্বস্তি হবে। একদম অতএব এদের ডিপ স্লিপ অধিকাংশ সময় হয় না। অধিকাংশ সময় আমার কাছে পেশেন্ট সে কমপ্লেন করেন যে সকালবেলা ঘুম থেকে যখন উঠি ভীষণ ফ্যাটিক লাগে, মনে হয় আবার ঘুমিয়ে পড়বো। এটা একটা খুব আর্লি সাইন যে সকালবেলা উঠে আমি কোনো রকম এনার্জি পাচ্ছি না কাজে। অনেককেই বলতে শুনি, তারা হয়তো স্লিপ অ্যাপনিয়ার অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তাই করেন না যে এরকম হতেই পারে যে আমার এরকম সকালবেলা উঠে ফ্যাটিক হচ্ছে। ইউজুয়ালি একটা যদি ভালো সাউন্ড স্লিপ হয় সেক্ষেত্রে তো তারপরে উঠে ফ্যাটিক থাকার কথা নয়, কারণ না, ঘুম জিনিসটাই হচ্ছে শরীরকে প্রশান্তি দেওয়ার জন্য, একদম সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গকে একটা রেস্ট দেওয়ার জন্য। সেটাই যদি না হয়, যেহেতু অঙ্গ প্রত্যঙ্গগুলোতে বেশি ওভারওয়ার্ক করতে হচ্ছে অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য, সেজন্য সকালবেলা উঠে ভীষণ ফ্যাটিক লাগে। পেশেন্টরা কমপ্লেন করে সকালে উঠলে সারা মুখ শুকিয়ে থাকে, যেহেতু মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, প্লাস ঘুমের মধ্যে ধরফর করে উঠে পড়েন। আগেকার দিনে আমরা শুনতাম যে ঘুমের মধ্যে বোবা লাগে, অ্যাকচুয়ালি এগুলো স্লিপ অ্যাপনিয়ার বিভিন্ন রকম স্তর। এবার বুঝবেন কি করে এই সিমটম গুলো হলো? তো পেশেন্ট একটা নাক ডাকার হিস্ট্রি ছিল, পেশেন্ট স্থূলকায়, আছে, নেক হাইট শর্ট, নেক সার্কামফারেন্স বেশি, প্লাস এই ফ্যাক্টর গুলো থাকলে তিনি ডাক্তারবাবুর কাছে যাবেন। ডাক্তারবাবু কি কি দেখবেন জেনারেলি বলে দিই, সেটা হচ্ছে যে এক তো ন্যাজাল প্যাসেজ দেখবেন, ন্যাজাল প্যাসেজ ক্লিয়ার আছে কি নেই। সেকেন্ড দেখবেন মুখটা হা করলে জিভ থেকে এই রুফ অফ দা মাউথ এবং সেখান থেকে আলজিভ বা ইউভুলাটা, এই স্পেসটা কতটা। এই স্পেসটা অনুযায়ী আমাদের এই স্পেসটাকে 4টে ভাগে ভাগ করা হয়। এই ক্লাসিফিকেশনের নাম হচ্ছে ম্যালাম্পেটিক ক্লাসিফিকেশন। আগে বেশ কয়েকবার বলেছি, আরেকবার বলছি, ম্যালাম্পেটিক ক্লাসিফিকেশন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, 4টে ক্লাস হয়। যত স্পেস কমতে থাকবে তত উপরের ক্লাসে যাবে, এবং সেটার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটা বলছি সেটা কিন্তু গ্রেড বাড়তে থাকবে। এবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস করার জন্য একটা তো ক্লিনিক্যালি হলো, কিন্তু কতটা বেশি ডিগ্রি শুধু ম্যালাম্পেটি থেকে সেটা হবে না। এর জন্য একটা টেস্ট আছে, আচ্ছা, সে টেস্টটার নাম পলিসোনোগ্রাফি। এবং পলিসোনোগ্রাফিটা হচ্ছে ক্লাসিক্যাল পলিসোনোগ্রাফি। আগে যেরকম ভাবে করা হতো, একজন ব্যক্তি যার এরকম প্রবলেম হচ্ছে তিনি ঘুমোবেন, তার সঙ্গে একটা মেশিন লাগিয়ে দেওয়া হবে যেন হল্টার মনিটর থেকে, এবং বিভিন্ন লিড শরীরের জায়গায় ইসিজির মতো লিড লাগিয়ে দেওয়া হবে। সারা রাতে তার ঘুমটা কিরকম হচ্ছে, স্লিপ কোয়ালিটিটা আমরা ডিটারমাইন করবো। তাতে অক্সিজেন স্যাচুরেশন কত আছে, কতটা ফল করছে, কতক্ষণ আরইএম স্লিপ হচ্ছে, ডিপ স্লিপ, কতক্ষণ লাইট স্লিপ, কোন সময় অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, সমস্ত কিছু একটা রিপোর্ট হয়। জিনিসটা একটু কামবারসাম ছিল, মানে কারণ প্রচুর আপনি কেমন ঘুমোচ্ছেন তারই একটা লেখাজোখা বেরোচ্ছে। অ্যাবসলিউটলি ঘুমটার একটা কমপ্লিট অ্যানালিসিস, একটা যেরকম আমরা কমপ্লিট ব্লাড প্যানেল করলে সমস্ত টেস্ট বিভিন্ন রকম হলে আমরা বুঝতে পারি যে একটা লিভার ফাংশন টেস্ট করে লিভার কিরকম আছে, একটা রেনাল ফাংশন টেস্টে কিডনি কিরকম আছে, সেরকমই ঘুমের কোয়ালিটি অফ স্লিপ দেখে এবং সেই সময় ঘুমটা কতক্ষণ ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে, সমস্ত কিছু একটা এরকম বুকলেটের মতন আসতো। এবার যেটা বলছিলাম, যেহেতু জিনিসটা একটু কামবারসাম এবং সঙ্গে একজন লোক থাকতে, এখন আমরা স্লিপ ক্লিনিক নিয়ে এত কথা বলছি, আমরাও লঞ্চ করার প্ল্যান করছি স্লিপ ক্লিনিক। এই স্লিপ ক্লিনিকের এখন নতুন কনসেপ্ট এসেছে, একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট, যেরকম স্মার্ট ওয়াচ হয় সেরকমই একটা জিনিস, রাত্রিবেলা শুধু হাতে বেঁধে রাখবে, পরদিন সকালবেলা উঠে ওইটা আমাদের দিয়ে দিলেই যে কোম্পানি থেকে জিনিসটা পাওয়া যায় আমরা তাদের দেবো, তারা কমপ্লিটলি অ্যানালিসিস করে দেবে। অতএব সেই লিড লাগিয়ে আগে একজনকে বাড়িতে এসে থাকতে হতো, আমি একবার করি, বাড়িতে এসে একজনকে থাকতে হতো, এইগুলো আর দরকার নেই, আপনি নিজেই করতে পারবেন। মানে রোগ নির্ণয়টা এখন অনেক ইজি হয়ে গেছে। এবার অনেক সময় কি এর উপরেও পিএইচডি বলে একটা টেস্ট আছে, সেই টেস্টটা একটু কামবারসাম টেস্ট, কারণ সেক্ষেত্রে শুধুমাত্র স্লিপ কোয়ালিটি নয়, আমাদের অর্গান মুভমেন্ট গুলো বোঝা যায়। আচ্ছা, পিএইচডি টেস্টটা আবার বলছি খুব লিড লাগাতে হতো। নতুন একটা পিএইচডি বেল্ট টেস্ট আসছে ইন্ডিয়াতে, সবে আসছে। মাথায় জাস্ট দুটো এরকম স্ট্র্যাপ লাগালেই, নাকের এখানটা স্ট্র্যাপ লাগালেই, আর দুটো লিড জাস্ট এরকম ভাবে ইসিজির মতন ছোট্ট ছোট্ট লিড লাগিয়ে দিলেই ও সারা রাতে একদম ডিটেল স্লিপ স্টাডি, এটা প্রায় 5-6 পাতার স্লিপ স্টাডি আপনাকে দিয়ে দেবে। এরপরে যে ডায়াগনোসিস তো হলো, এবার ডায়াগনোসিস হওয়ার পর প্রথমেই ডাক্তারবাবুরা যেটা বলেন যে প্রথমে কোনো ডিভাইস বা কিছু দেবো না, আপনি চেষ্টা করুন যে ওয়েট রিডাকশন করুন। আচ্ছা, তাতে ডায়েট কন্ট্রোল প্রোগ্রাম আছে, তাতে রানিং বা অন্য কিছু আছে। মানে ওয়েট রিডাকশন করলে যেহেতু ফ্যাট পার্টটা কমে যায় এবং এই এয়ারবেসটা একটু হলো এক্সপ্যান্ড করে। কারেক্ট। এবার ওয়েট রিডাকশনে যদি
না হয়, এবং ওয়েট রিডাকশন অনেক সময় হয় কি, তাদের নেক হাইট ভীষণ কম, তাদের ওয়েট রিডাকশন করেও লাভ নেই, তাদের এই অসুবিধাটা হবেই। বা অনেকের আছে, আমি দেখেছি, এইটাই বলছিলাম না, যে খুব চেহারায় স্থূলকায় নয় কিন্তু স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, তাদের দেখা গেছে যে তারা চেহারায় বিশাল বপু নন, কিন্তু এই রিজিয়নটায় একটু বেশি সার্কামফারেন্স, এরকম সিচুয়েশনে বা অন্য সিচুয়েশন যেখানে তার এড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই আমরা স্লিপ স্টাডির পরে ডিসাইড করি যে থেরাপিউটিক মেজার দিতে হবে। আচ্ছা, এইবার থেরাপিউটিক মেজার নিয়ে যেটা বলার, সেটা নিয়ে একটু অ্যাওয়ারনেস দরকার। সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত এখনো যে ডিভাইসটা দেওয়া হয়, যেটা পপুলার, সবাই অলমোস্ট নাম শুনেছেন কোনো না কোনো সময়, সিপ্যাপ। CPAP, এবার সিপ্যাপ কি করে? সিপ্যাপ সোজা অক্সিজেন নিয়ে বাই ফোর্স অক্সিজেনটাকে এয়ারওয়েতে ঢুকিয়ে দেয়। এবার প্রবলেম অনেক কিছু আছে, সিপ্যাপ মেশিনের ডিপেন্ডেন্স রেট খুব বেশি, প্লাস এত হাওয়া যাচ্ছে এত স্পিডে, তাতে যেটা হয় যে হাওয়াটা যাওয়ার জন্য মুখ সবসময় শুকিয়ে থাকে, প্লাস কোথাও সিপ্যাপ নিয়ে মুভ করা মুশকিল। মানে আপনি হয়তো কোথাও ঘুরতে গেলেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলেন, তাহলে তো মুশকিল, কারণ সিপ্যাপ মেশিন আমরা জানি একটা বেশ বড় সড়ো একটা হ্যাঁ। ডিভাইস। এবার সিপ্যাপ কিন্তু ন্যাচারাল ওয়ে অফ এয়ার ওয়ে প্রিভেন্ট বা এয়ার ওয়ের ফাংশনালিটি তৈরি করা নয়, আমি এক্সট্রা বাইরে থেকে দিচ্ছি। মানে আমি একটা খুব গ্রস এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ধরো কারো থাইরয়েডের একটা প্রবলেম আছে, তার হাইপোথাইরয়েডিজম হয়েছে, এবার আমরা তাকে থাইরক্সিন দিচ্ছি বাইরে থেকে। বাইরে থেকে। যদি এরকম কোনো ব্যবস্থা করা যেত যে থাইরয়েডটা নিজে থেকেই আবার প্রোডাকশন বেশি করবে, সেটা অনেক বেশি ন্যাচারাল। একদমই তাই, ঝামেলা তো সকালবেলা মনে করে ওষুধ খেতে হবে না। এক্স্যাক্টলি। অতএব সিপ্যাপটা কিন্তু ওই ওষুধের মতো, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি সারা জীবন ধরে চালিয়ে যেতে হবে, এবং বারবার বলছি ডিপেন্ডেন্স রেট খুব বেশি। যারা সিপ্যাপে একবার অভ্যস্ত আছেন তারা কিন্তু সিপ্যাপ ছাড়া একদম থাকতে পারেন, আমি দেখেছি সিপ্যাপ ছাড়া থাকতে পারেন না। এইবার এখানে একটা যুগান্তকারী চেঞ্জ আসতে চলেছে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে অলরেডি এসেছে, কিন্তু ইন্ডিয়াতে কনসেপ্টটা এখনো নেই। এই কনসেপ্টটা নাম হচ্ছে এমআরডি। এমআরডি, এমআরডি। আচ্ছা, এমআরডিটা কি? এমআরডি হচ্ছে ম্যান্ডিবুলার রিপোজিশনিং ডিভাইস। আচ্ছা, আমি একটু মেকানিজমটা বলি, তাহলে বুঝতে পারবে যে কেন এমআরডিটা সিপ্যাপ অনেক পরের ডিভাইস, যেহেতু আমাদের কিছু ছিল না বলে সিপ্যাপ দিতে হতো, কিন্তু কেন সিপ্যাপকে আমরা প্রথমেই দেওয়ার কথা ভাববো না। এমআরডি কি করে? এমআরডি যেটা করে, এমআরডির বেশ কয়েকটা স্তর আছে। শুধু স্নোরিং এর জন্য এক ধরনের ডিভাইস আছে, আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য আরো একটু অন্য ধরনের কাস্টমাইজ ডিভাইস আছে। আচ্ছা, কিন্তু সবগুলোরই বেসিক কথা হলো, আমরা টেস্ট করে ফেললাম, টেস্ট করে ডায়াগনোজ হলো যে এর স্নোরিং বা আর্লি লেভেল স্লিপ অ্যাপ আছে, মানে আর্লি লেভেলের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, বা অ্যাডভান্স লেভেলের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। সেক্ষেত্রে এমআরডির বিভিন্ন ফর্ম আমরা দিতে পারি। এমআরডিটা কি? এমআরডির কনসেপ্টটা খুব ইউনিক। এমআরডির কনসেপ্টটা হচ্ছে, এটা একটা ডিভাইস, ছোট্ট ডিভাইস, আচ্ছা, মানে সিপ্যাপের 50 ভাগের 1 ভাগ, এইটুকু একটা হালকা ডিভাইস, আচ্ছা, যেটা রাত্রিবেলা শোয়ার সময় নিচের দাঁতের উপরে এবং উপরে দাঁতের উপরে পড়তে হয়। আচ্ছা, এইবার এই দুটো ডিভাইস একটা ক্লিপের মতো জিনিস দিয়ে কন্ট্রোল করা যায়, যে লাগানো আছে, এবং এটাকে কিন্তু পজিশনিংটাকে কন্ট্রোল করা যায়, সামনে পেছনে নেওয়া যায়। আচ্ছা, এবার ওপরের দাঁতের যে ডিভাইসটা, একই ডিভাইসের পার্ট, আমরা যেহেতু জানি আমাদের উপরের চোয়াল বা ম্যাক্সিলাটা ক্রেনিয়াল বেসের সঙ্গে ফিক্সড, ওই জায়গাটা ওটা কিন্তু ফিক্সড হয়ে যায়। এবার আমরা কি হচ্ছে, যখন শুচ্ছি ঘুমোচ্ছি, তখন ম্যান্ডিবলটা কি বললাম, যেটা আলোচনার শুরুতেই আমরা বলছিলাম যে এইটা নিচের দিকে নিচের দিকে নেমে যায়, এবং ওর টানটাকেও ফল ব্যাক করায়। এবার যদি এরকম হতো যে মানে নিচের দিকে নামবে না, ওটা ওই পজিশনেই থাকবে, এবার তাহলে তো এরকম তো কেউ নেই আমার লোক যে রাত্রিবেলা আমার ম্যান্ডিবলটাকে ধরে থাকবে। এই ডিভাইসটা আমার সেরকম একজন লোকের কাজ করবে, যে ওপরের চোয়াল বা ওপরের দাঁতগুলো সাপোর্ট নিয়ে নিচের ম্যান্ডিবলটাকে ফল ব্যাকটা প্রিভেন্ট করবে। কারণ উপরেরটার সঙ্গে যেহেতু একটা ক্লিপ বা কানেক্টর দিয়ে নিচের উপরের জিনিসটা লাগানো আছে, সেই জন্য যেই ম্যান্ডিবলটা শোয়ার পর ফল ব্যাক করতে চেষ্টা করবে এবং টাং বা জিভটাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে,
ও উপরের সঙ্গে জিনিসটাকে ধরে রাখবে। আচ্ছা, মানে এটা একটা স্মার্ট ডিভাইস, মানে খুব যে smart device। কারণে আপনার এই অবস্ট্রাকশন হচ্ছিল এই নিচের চোয়ালের জন্য, মানে যেটা নেমে যাচ্ছিল সেটাকে আর নামতে দিচ্ছে না, নামতে দিচ্ছে না। মানে ভেরি স্মার্ট, হ্যাঁ। ভেরি এবং স্মার্ট। জিনিসটা খুব ছোট এবং একটা সিপ্যাপের থেকে তুলনায় অনেক কম দাম। এবার আচ্ছা, এটা কি ইলেকট্রিসিটির দরকার না হয়? না কিচ্ছু আচ্ছা, না, আচ্ছা। কিচ্ছু দরকার আমি নেই। ভাবছিলাম না যে না, এর কোনো ইলেকট্রিসিটি দরকার নেই, আচ্ছা, এর আচ্ছা। এর সঙ্গে এর কোনো পাওয়ার ডিভাইস দরকার আচ্ছা, নেই। আচ্ছা। হ্যাঁ। আমার ওপরের চোয়ালের পজিশনটাই এর পাওয়ার, যেহেতু ওটা ফিক্সড, ও ধরে রাখবে। এটা কোনো কোনো পাওয়ার ডিভাইস না, একে কোনো চার্জ করতে হয় না, কোনো ব্যাটারি লাগে না, কিচ্ছু লাগে না। আচ্ছা। এটা একটা ডিভাইস, যে ডিভাইসটা পলিপ্রোপিলেন বা পলিইউরেথিন দিয়ে তৈরি। এই ডিভাইসটা এবার যদি গ্রেড খুব বেশি হয়, মানে প্রচন্ড রকম স্লিপ অ্যাপনিয়া আছে, তখন ওই ডিভাইসটা ইউজ করা যায়, কিন্তু সেটা কাস্টমাইজ করতে হয়, তার একটা অন্য গ্রেড আছে। এই ডিভাইসটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একে খুব ইজিলি নেওয়া যায়, এবং হ্যাঁ, স্বাভাবিক, মানে আপনার যদি এইটুকুনি হয় আপনি ব্যাগের যে কোনো প্রান্তে আপনি ঢুকিয়ে নিয়ে যেতে পারেন। অ্যাবসলিউটলি। এবং এই ডিভাইসটা কিন্তু যে সুবিধাটা হচ্ছে যে এই ডিভাইসটা ন্যাচারাল, দিস আর ন্যাচারাল ওয়ে। এখানে কিন্তু জোর করে অক্সিজেন দেওয়ার ব্যাপারই নেই, এখানে আমার এয়ারওয়েটাকে খুলে রাখার ব্যাপার আছে। খুলে রাখলে এই হাওয়াটা নিজে থেকেই ভিতর দিকে ঢুকছে, অক্সিজেনটা যেরকম নর্মালি বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে যেরকম ভাবে ঢুকছে সেরকমভাবে ঢুকছে, মুখ শুকিয়ে যাওয়ার কোনো মুখ ব্যাপার নেই। শুকিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তবে অবশ্যই একটা কথা বুঝতে হবে যে নাকে যদি কোনো পলিপ বা কোনো কোনো রকম অবস্ট্রাকশন থাকে, সেটা কিন্তু আমাদের সেটা তো ট্রিট করে নিতে হবে। সার্জিক্যালি রিমুভ করতে হবে, হ্যাঁ, সেটা মানে treat ওটা করে তো নিতে একটা হবে। অবস্ট্রাকশন, মানে একদম ফিজিক্যাল অবস্ট্রাকশন। এক্স্যাক্টলি। এইবার তাহলে কি হবে, হাওয়াটা নাক দিয়েও যাবে। আচ্ছা, এই ডিভাইসটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভীষণ পপুলার আচ্ছা। বিগত 8-10 বছর ধরে। ইন্ডিয়াতে যেহেতু খুব বেশি প্রোভাইডার নেই, কারণ এখানে কিছু কোম্পানি লোকালি বানানোর চেষ্টা করেছিল, কিন্তু খুব একটা যে সাকসেসফুল হয়েছে তা নয়। সেক্ষেত্রে আমিও আগে কিছু ইউজ করে দেখেছি, ফিটের প্রবলেম হয় পেশেন্টের। এখন যে ডিভাইসগুলো এসছে, এই ডিভাইসগুলো কিছু ডিভাইস নন কাস্টমাইজেবল, মানে জেনারেল পাওয়া যায়, কিন্তু আচ্ছা। সুবিধা হচ্ছে এটাকে কাস্টমাইজ করা যায়। সেটা আচ্ছা, হচ্ছে আচ্ছা, মানে মানুষের চোয়াল হিসাবে, মানুষের দাঁতের আকৃতি হিসাবে সেটা ওটা- একদম ডিরেক্ট কাস্টমাইজ। একটা ডিভাইস আছে ইনিশিয়াল ফেজে ইউজ করার জন্য, যেটা নাক ডাকার জন্য বা আর্লি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য ইউজ করা হয়। সেটা জাস্ট ডিভাইসটা একটা নন কাস্টমাইজ ফর্মে আসে, গরম জলে দিয়ে মুখে পরে নিলে অটোমেটিক্যালি দা কাস্টমাইজড হয়ে যায়। আচ্ছা। জিনিসটা এরকম, জিনিসটা প্লাস্টিকই, যে যেই দাঁতের উপরে দিয়ে চেপে দিলে অটোমেটিক্যালি ওটা কাস্টমাইজ হয় এবং ওই ফর্মেই থাকে। আচ্ছা। অতএব আশা করছি বলতে পারলাম এমআরডি বা ম্যান্ডিবুলার রিপোজিশনিং ডিভাইস, মানে নিচের চোয়ালটাকে যেটা অরিজিনাল পজিশনে ধরে রাখে, রিপোজিশনিং ডিভাইস। শুয়ে শুয়ে পড়লে পজিশন চেঞ্জ হয়, সেটা না করে রিপোজিশন করে অরিজিনাল জায়গায় রাখে। সেটা দিয়ে কিন্তু স্লিপ অ্যাপনিয়াকে অনেক ক্ষেত্রে মানে অনেক সিচুয়েশনে, অধিকাংশ সিচুয়েশনে ঠিক করা মানে যায়। ন্যাচারালি আপনার এয়ারওয়েজটাকে খোলা রাখছে। অ্যাবসলিউটলি। যেটা সিপ্যাপের মাধ্যমে আমরা প্রচন্ড একটা পজিটিভ অক্সিজেন প্রেশার দিয়ে অক্সিজেনকে ঢোকাচ্ছি, সেই ধরনের একটা সিস্টেমের বাইরে এসে এই ডিভাইসটা কিন্তু একটা নতুন পথে দিশারি হয়েছে এবং একটা নতুন সিলভার লাইন দিক দেখিয়েছে, যে ক্ষেত্রে আমাদের একটা কমার্সাম সিপ্যাপ প্রথমেই ইউজ না করে অন্ততপক্ষে এই জিনিসটাকে অনেক আগেই ডায়াগনোজ করার পরেই এই জিনিসটাকে আমরা বন্ধ করতে পারি এবং আমরা আমাদের হার্ট হেলথকে অনেক বেশি সুস্থ সবল রাখতে পারি। আচ্ছা, সব তো বুঝলাম, এর কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? না, একদমই না, বলছি তো এটা ডিসঅ্যাডভান্টেজই নেই। কারণ না, একটা ডিভাইস আমি মুখে পরে থাকবো, সেটা আমার একটু অস্বস্তি লাগবে নাকি? না, আমি বলছি এই অস্বস্তিটা প্রথম 5 থেকে 7 দিন লাগে। আচ্ছা। জিনিসটা এতটাই হালকা, জিনিসটার ওজন হচ্ছে অ্যারাউন্ড 40 গ্রামস, 35-40 গ্রামস এর ওয়েট, যেটা বলছি। কাস্টমাইজ গুলো ওরকমই 40 to 55 গ্রামস। সপ্তাহ খানিক আপনার অ্যাডজাস্ট হতে সময় লাগবে। 5 থেকে 7 দিন লাগে প্রথমে, কারণ আমরা তো অনেক সময় নাইট গার্ডও দিই। নাইট গার্ড গুলো 20-25 গ্রাম, সেগুলো তো পেশেন্ট পরে। অতএব এটাও নাইট গার্ডের মতোই খুবই হালকা, এবং এটা যথেষ্ট রকমই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু খুবই পপুলার হয়েছে, এবং অনেকেই সিপ্যাপ একদম লাস্ট রিসর্ট হিসাবে সিপ্যাপ রাখেন। প্রথমে কিছুতেই সিপ্যাপ ডাক্তারবাবুরাই দিতে চান না, কারণ যেহেতু আমাদের এখানে স্লিপ মেডিসিন নিয়ে আমাদের এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে খুব বেশি কাজ হয় না, স্পেশালি স্লিপ মেডিসিন ভারতবর্ষে কম্পারেটিভলি কম, সেজন্য এমআরডি নিয়েও খুব একটা পপুলারিটি গেইন করেনি। মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও অনেক কম। নাক ডাকাটা তো আজও একটা মজা হিসেবে লোকে দেখে, মানে নাক ডাকার সমস্যাটা যে একটা গুরুতর সমস্যা সেটা নিয়ে তো কেউ
আলোচনা করেন না, মানে ঠিক কথা। মনে করেন যে কি আপনি নাক ডাকছেন, একটু পাশ ফিরে ঘুমান, কিন্তু তার যে ভেতরে ভেতরে ক্ষতি হচ্ছে, রোজ অক্সিজেনের একটা অভাব হচ্ছে, তার জন্য বিভিন্ন সেলস গুলো রোজ একটু একটু করে মরছে, তার হার্ট গুলো যে রোজ একটু একটু করে দুর্বল হচ্ছে, সেই বিষয়ে কিন্তু অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের আমাদের দেশে নেই বললেই চলে। Absolutely। এবং এই ইনিশিয়াল হাসি ঠাট্টার নাক ডাকাটা কখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার গ্রেডে ঢুকছে, কারণ নাক ডাকাটা কন্টিনিউ করবে, তার সঙ্গে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটাও হতে থাকবে। অতএব এই এই কারণ এটাও ঠিক কথা তুমি যেটা বললে, আমাদের শহরে তো স্লিপ ক্লিনিকের অভাবও আছে, লোককে অ্যাওয়ার করার জন্য আমাদের প্রোগ্রাম নেই। কলকাতার মতন শহরে বড় জোর একটা কি দুটো হয়তো খুঁজলে পাবেন। হ্যাঁ, হ্যাঁ, আর ছোট ছোট মফস্বল যে শহরগুলো আছে সেগুলো তো আপনি কোথাও পাবেন না আপনি। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা তো শুধু কলকাতার লোকেরই হয় না, না, হ্যাঁ, সারা একদমই তাই। পশ্চিমবঙ্গ জুড়ে সারা দেশেরই সারা মানুষের হচ্ছে। ভারতবর্ষ, সারা মানে বাংলাদেশ, ভারতবর্ষ সব জায়গার মানুষের মধ্যে এবং এই সমস্যাটা আমাদের আছে। কাছে কোনো ডেটাও নেই যে এই ধরনের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা হাই গ্রেড অফ স্নোরিং থাকার জন্য কত মানুষের হার্টের ডিজিজ হচ্ছে, এরকম কোনো ডেটাও নেই। আমরা হয়তো যদি একটা ক্রস সেকশনাল স্টাডি করি সোসাইটিতে, সেখানে দেখতে পাবো যে হার্টের অসুখের একটা বেশ কিছু পার্সেন্টেজ তারা অলরেডি স্লিপ অ্যাপনিয়াতে ভুগতে। স্যার আপনাকে আমি কি বলবো, বহু মানুষ আছেন যারা ওই ঘুমের মধ্যে মারা যান, অনেকে মনে করেন যে উনি খুব শান্তিতে মারা গেছেন ঘুমের মধ্যে, অ্যাকচুয়ালি কিন্তু তা না, কিন্তু তিনি কিন্তু প্রচন্ড কষ্টে মারা গেছেন। এবং এই কষ্টটা উনি সেদিনকে নয়, মানে এটা ক্রমাগত দিনের পর দিন দিনের পর দিন মানে একটা কষ্টের ঘুমের মধ্যে থেকেছেন, এবং তারপরে আজকে ওনার এই অবস্থা হয়েছে। তো আমার যারা দর্শক আছেন, যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের কাছে আমার একান্ত নিবেদন থাকবে যে যদি আপনাদের ফ্যামিলির কারোর মধ্যে যদি এরকম সমস্যা থাকে, নাক ডাকার সমস্যা থাকে, তাহলে এটাকে আমার মনে হয় ইগনোর করার কোনো দরকার নেই। যেটা পশ্চিমী দেশগুলিতে যে ধরনের ডিভাইস ব্যবহৃত হতো, সেগুলো মোটামুটি এখন আমাদের কলকাতা শহরেও পাওয়া যাচ্ছে। প্রয়োজন শুধু একটু সচেতনতা, আপনি খোঁজ নিলেই এরকম ডিভাইস কিন্তু পেয়ে যাবেন। আর এই যে স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং বা নাক ডাকা নিয়ে যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, স্যারের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমার মনে হয় যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, এই নম্বরে ফোন করলে তার সদুত্তর পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি বিষয় নিয়ে। নমস্কার।